আচ্ছা, তো যেটা হচ্ছে যে লাস্ট ছিল হচ্ছে গিয়ে লিড কম্পেনসেটর ডিজাইন থেকে আমরা তারপর হচ্ছে পিআইডি কন্ট্রোলারের একটা এক্সাম্পল ডিসকাস করা হয়েছিল। ওটা হচ্ছে কি নাইসের বইতে এরকম প্রবলেম করে দেওয়া আছে। পিআইডি কন্ট্রোলার যেটা ছিল, ফার্স্টে হচ্ছে গিয়ে পিআই কন্ট্রোলার ছিল, তারপর প্রথমে পিডি কন্ট্রোলার ডিজাইন করতে হয়, তারপর হচ্ছে পিআই কন্ট্রোলার ডিজাইন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যেটা হচ্ছে এটা লিড কম্পেনসেটর, এটা আপনারা নিজেরা বসে দেখে নিতে। আরেকটা তো প্রবলেম তো আমি ডিসকাস করে দিয়েছি। ওকে, তো এরপর আমরা জাস্ট আসলে খুব বেশি কিছু বলার নাই, তারপরও জাস্ট কিছু কথা বলে আর কি শেষ করে দিব। তো পিআইডি কন্ট্রোলারে আসলে তিনটা পার্টই থাকে, পিআই পার্টটা থেকে পিডি পার্ট দুটি থাকে। হ্যাঁ, মানে এখানে প্রপোর্শনাল, ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ তিনটা পার্টই থাকে। তার মানে এটাকে যদি এই ট্রান্সফার ফাংশনটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে দেখবো যে এখানে আসলে দুইটা জিরো আর একটা হচ্ছে পিওর ইন্টিগ্রাল টার্ম, অরিজিনেটটা পোল আসলে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে এই কেপি, কে আই আর কে ডি কোনটা আসলে কি সেটা যদি আমি একটু বলি। যদি দেখেন কেপি এর কথা যদি আমি বলি, আচ্ছা আমি এখান থেকে স্টার্ট করি। আমাদের পিআইডি কন্ট্রোলারের একটা হচ্ছে কেপি আছে, এটা হলো কে আই আছে, কে আই আমি এভাবে লিখি, আর এটা হলো কে ডি, তাই তো, এস। তো কেপি এর কাজ কি, কে আই এর কাজটা আসলে কি, কেডি টা কি করতেছে? কেপি টা আসলে রাইজ টাইম ইনক্রিজ করে। কিভাবে? ধরেন যে কোন একটা সিস্টেমে আনকম্পেনসেটেড একটা সিস্টেম আছে, যেটার ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি যদি টাইম সিগন্যালটা যদি দেখেন, ওয়াই অফ টি টা যদি দেখেন উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে, টাইম রেসপন্স যদি দেখেন এটা হইতেছে এরকম, কথার কথা এরকম। তো এটার একটা আপনারা জানেন যে এখান থেকে কি করতে পারি আমরা, যদি 10% টু 19% এই ক্রাইটেরিয়া যদি ইউজ করি, এটা হলো আমার রাইজ টাইম। এটা যদি 10% হয় নিচেরটা, আর উপরটা যদি 90% হয়, এটা হচ্ছে আমার রাইজ টাইম। এখন আপনারা চিন্তা করেন ওয়াই অফ টি এর একটা এক্সপ্রেশন আছে আমার কাছে, ঠিক আছে, ওয়াই অফ টি এটাকে প্লট করলে এরকম আসে। এখন এটার সাথে যদি আমি একটা কনস্ট্যান্ট টার্মকে যদি গুণ করে দিই তাহলে কি চেঞ্জটা আসবে? এই গ্রাফের মধ্যে কি চেঞ্জ আসবে? গ্রাফের শেপটা একটা এরকমই থাকলো, যদি আপনি প্রপোর্শনাল একটা জিনিস দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে মোটামুটি শেপটা এরকমই থাকবে। তবে সেক্ষেত্রে আপনার এই যে ভ্যালুগুলো বেড়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন যে এখানে এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু আসলে ইনক্রিজ করতেছে, তাই না? মানে আসলে গুণ হয়ে যাচ্ছে, কিন্তু গুণ হয়ে যাচ্ছে, তার ফলে আসলে বেসিক্যালি যেটা হবে যে দেখবেন যে আপনার এই যে রাইজ টাইম যেটা এখানে এই ক্ষেত্রে যেটা পাবেন, এখানে তো গ্রাফে ভাবে অত ভালো করে দেখা যাচ্ছে না, বাট এই রাইজ টাইমটা আপনি আসলে এটার তুলনায় আসলে কম এক্সপেক্ট করেন। এটার সাথে ওয়াইটি এর সাথে সরাসরি কেপি গুণ হয় না, এটা অন্যভাবে আসে, জিনিসটা একটু মানে আপনাকে মিসকনসেপশন হতে পারে। বাট বেসিক্যালি এখানে যেটা হবে যে একটা প্রপোর্শনাল টার্ম গুণ করার ফলটা হইতেছে তার রাইজ টাইমটা আসলে কমে যাওয়া। হ্যাঁ, মানে দ্রুত হইতেছে সে ফাইনাল ভ্যালুতে সে আসলে পৌঁছাইতে পারবে। এটা যদি ধরেন ফাইনাল ভ্যালু যদি আমার 1 হয়, চিন্তা করেন যে এই ভ্যালুগুলোকে, এখানে যে ভ্যালুগুলো আছে, ফর এক্সাম্পল এটা হলো 0.9, হলো 0.1, ঠিক আছে, তার মানে হইতেছে কি যে 0.1 এ পৌঁছাইতে আমার এখানে যে সময়টা লাগছে এখন কিন্তু কম সময় লাগবে আমি যদি একটা গেইন দিয়ে যদি গুণ করি সেটা, ঠিক আছে। আর 0.9 পৌঁছাইতেও আপনার কম সময় লাগবে যদি এটা গেইন দিয়ে আসলে গুণ করা হয় আর কি। তো ওইটার কারণে বলা হইতেছে যে আমাদের এই কেপিটা যেটা হচ্ছে যে রাইজ টাইমটাকে রিডিউস করবে। আর স্টেডি স্টেট এরর কিভাবে রিডিউস করবে এটাও কিন্তু বোঝা যায়। তার কারণ হচ্ছে কি দেখেন, আমরা যে এই যে সবসময় ক্লাসিক্যাল ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের কথা যে বলি, ঠিক আছে, ধরেন এরকম সিস্টেম, সে কে ইনটু জিএস, এখানে কে আছে একটু জিএস আছে, হ্যাঁ, আর এই ধরেন এটা। তো এখান থেকে যখন আমরা কেপি হিসাব করি, কেপিটা কি, লিমিট এস টেন্স টু জিরো, এই ক্ষেত্রে হচ্ছে কেজিএস আর কি, হ্যাঁ, কেজিএস। আচ্ছা, বাই দ্য ওয়ে এই কেপি কিন্তু এরর কনস্ট্যান্ট, এই কেপি হচ্ছে পিআইডি কন্ট্রোলের কেপি না, এখন যে কেপির কথা বলতেছি সেটা হচ্ছে এরর কনস্ট্যান্ট, ঠিক আছে, এরর কনস্ট্যান্ট, পজিশন এরর কনস্ট্যান্ট যেটা ছিল। তো বুঝতে পারতেছেন গেইনের ভ্যালু যদি আপনি বাড়ায় দেন, এখানে একটা গেইন টার্ম, এটাকে যদি আপনি ইনক্রিজ করেন তাহলে এই পজিশন, এই যে এরর কনস্ট্যান্ট, এটার ভ্যালু কিন্তু বেড়ে যাবে। এবং নিশ্চয়ই খেয়াল আছে যে এরর কনস্ট্যান্টের ভ্যালু বাড়লে এরর কিন্তু কমে, কারণ স্টেডি স্টেট এররের সূত্র কিন্তু এরকম। ধরেন আমি যদি স্টেপ ইনপুটের ক্ষেত্রে বলি এরকম কিন্তু, হ্যাঁ, তার মানে কেপি এর ভ্যালু যখন বাড়বে তখন কি হবে, এই স্টেডি স্টেট এরর ভ্যালু কমবে। দ্যাট মিন্স আমার এই যে গেইন যেটা আছে, ঠিক আছে, এই গেইনের আরেকটা কাজ হচ্ছে স্টেডি স্টেট এররটাকে কমাই দিবে, বাট সেটা ইলিমিনেট করবে না। টাইপ না ইনক্রিজ করলে আসলে এটা কখনো এরর ফ্রি হবে না, জাস্ট কমে যাবে আর কি।
আচ্ছা কে আই এর কাজটা কি? কে আই এর কাজ দেখেন বলা হইতেছে যে এটা ওই যে টাইপ ইনক্রিজ করে আপনার হচ্ছে স্টেডি স্টেট এররটাকে এলিমিনেট করতেছে, কিন্তু রেসপন্সটাকে সেটা স্লো করতে পারে। কিভাবে সেটা আমি জাস্ট একটু বলি। ধরা যাক আমি একটা রুট লোকাস দিয়ে যদি বলি, ধরা যাক যে একটা সিস্টেম আছে, সিম্পল একটা সিস্টেম, ধরেন এখানে একটা পোল, এখানে একটা ওপেন লুপ পোল আছে। তো এখন এই ধরনের সিস্টেমের জন্য আমার হচ্ছে রুট লোকাসটা ধরেন দেখতে হচ্ছে এরকম, মাঝামাঝিটা এসে মিট করবে এবং এরকম হয়ে যাবে, ঠিক আছে? রুট লোকাসটা দেখতে হচ্ছে কি এরকম হবে। এখন আমরা যদি এখানে একটা পোল যদি অ্যাড করতাম অরিজিনে, আমি যদি এখানে অরিজিনে যদি আমি এখানে একটা পোল যদি আমি অ্যাড করি, তাহলে রুট লোকাসটা কি পরিবর্তন হবে? এখন ধরেন যে এই যে আমাকে এটা তো রুট লোকাস, আর আমাকে ধরেন যে একটা ড্যাম্পিং রেশিও দেওয়া আছে, এটা হলো সেই ড্যাম্পিং রেশিওটা, হ্যাঁ ড্যাম্পিং রেশিও জিটার একটা লাইনটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ক্লোজ লুপ পোল গুলো, এখানে যদি আঁকি এটা হলো ক্লোজ লুপ পোল গুলো পজিশন। হ্যাঁ, এখন আপনি যদি এখানে একটা পোল অ্যাড করেন, ধরেন এই জিনিসটা আপনি নতুন অতিরিক্ত অ্যাড করছেন, তার ফলে আমার রুট লোকাসের পরিবর্তনটা কি হবে এটা আপনি যদি চিন্তা করেন, রুট লোকাসের যে কনসেপ্টটা আছে সেখান থেকে যদি আপনি চিন্তা করেন যে এটা আসলে কি হবে, সেটা যদি আমি বলি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই দুটো তো ছিল, তার সাথে এটা চলে আসছে। তখন যেটা হবে যে এখান থেকে দুটো ব্রাঞ্চ সেখানে মিলিত হয়ে একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, আর একটা এইখানে আসবে। এবং এখানে যদি আমি আবার জিটা ইকুয়ালস টু জিটা লাইনটা যদি টানি, তাহলে দেখবেন এই ক্লোজ ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা আছে, আগে যে ইন্টারসেক্টিং পয়েন্ট ছিল আর এখন ইন্টারসেক্টিং পয়েন্টটা কিন্তু একটু ডান দিকে শিফট করবে, ইমাজিনারি অ্যাক্সিস এর দিকে কিন্তু কিছুটা শিফট করবে। তো আপনারা তো জানেন যে এস সমান সমান কি সিগমা ডি প্লাস জে ওমেগা, তাই না? তা এখন আপনি যদি চিন্তা করেন যে আমার এই ক্লোজ লুপ পোল গুলো, যেগুলোকে আমরা বলতেছি রুট লোকাস, এবং এই যে জিটা এই লাইনটার ইন্টারসেকশন, এদের এটার ইন্টারসেকশনটা আপনার হচ্ছে কি বলতেছে যে ওয়াই এক্স দিকে শিফট করতেছে। দ্যাট মিন্স এই সিগমা ডি এর ভ্যালু কিন্তু আসলে কমে যাচ্ছে, ঠিক আছে? এখানে সিগমা ডি এর যে ভ্যালু হবে, এই পোলগুলো যদি এদিকে থাকতো তাহলে কি সিগমা ডি এর ভ্যালু কি আরো কম হতো না? তারপরে হচ্ছে দেখেন পিক টাইমও কিন্তু কমে যাচ্ছে, হ্যাঁ এগুলো কিন্তু আসলে এগুলো আসলে কমে যেতে পারে। তো কমে গেলে যেটা হবে, আপনি এই যদি চিন্তা করেন, অন্য পেজ চলে গেছে, হ্যাঁ, তো কমে গেলে যেটা হবে যে আমি যে সেটিং টাইমের কথা বলি, সেটিং টাইম 4 ডিভাইডেড বাই সিগমা ডি ছিল, তাহলে এখন এখানে একটা এডিশনাল পোল করার ফলে, অ্যাড করার ফলে যেটা হইলো যে রুট লোকাসটা একটু ডান দিকে শিফট করে আপনার হচ্ছে ক্লোজ লুপ পোল গুলো বা ডমিনেন্ট পোল গুলো ডান দিকে শিফট করলো, তার ফলে এটা কমে গেল, তার ফলে কি হলো সেটলিং টাইম কিন্তু বেড়ে গেল, তারপরে সিস্টেমটা আসলে স্লো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এটা এখানে বলা আছে যে এটা হচ্ছে এরর রিমুভ করতে পারলে সিস্টেমটাকে স্লো করতে পারে। আর ফাইনালি হচ্ছে কেডি, কেডি কি বলা হইতেছে যে এটা সিস্টেম স্টেবিলিটি ইনক্রিজ করে, ফাইন, কেন ইনক্রিজ করে এটাও বুঝতে পারবেন। আর হইতেছে আপনার ট্রানজিয়েন্টটা ইমপ্রুভ করে, হ্যাঁ কেডি যেটা ওই ডেরিভেটিভ যে পার্টটা, সেটা কেন সেটাও এখান থেকে দেখেন যে কেডি মানে কি, কেডি ইনটু এস মানে অরিজিনে আমরা হইতেছে একটা জাস্ট জিরো অ্যাড করতেছি, তাই তো? বা এটা আসলে কেডিএস এর ইফেক্টটা কিন্তু এরকম না, মানে জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে ট্রান্সফার ফাংশনটা দিয়ে কেডিএস থেকে আরেকটা জিরো আসতেছে, ঠিক আছে? এইখান থেকে যে কেপি আর কেআইএস এখান থেকে একটা জিরো আসতেছে, আর কেডিএস থেকে আরেকটা জিরো আসতেছে, আর এই এসটা হচ্ছে ওই কি বলে আপনার যে ইন্টিগ্রাল যে পার্টটা ছিল, ঠিক আছে, ইন্টিগ্রাল পার্টের জন্য যে এসটা সেই এসটা এখানে রয়ে গেছে। তো এখানে একটা আসলে বেসিক্যালি জিরো আসতেছে, তো জিরো আসলে কি হবে, এটা আসলে বেসিক্যালি করতেছে একটা জিরো ইন্ট্রোডিউস করতেছে। তো মনে করেন যে আমাদের যেটা অরিজিনাল সিস্টেম ছিল ওই আগেরটা দিয়ে আমি যদি বলি যে এরকম ধরেন ছিল, ঠিক আছে, এরকম ছিল, যাদের রুট লোকাস দেখতে হইতেছে অনেকটা এরকম, এরকম, ঠিক আছে? এটা হইতেছে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট, এই জায়গায় ছিল। এখন এই জায়গায় যদি আমি একটা জিরো অ্যাড করে দিই, ধরা যাক এই জায়গায় যদি আমি একটা জিরো যদি অ্যাড করি, এখানে দুটো পোল আছে, তার সাথে আমি করলাম কি বাম দিকে এখানে একটা জিরো অ্যাড করে দিলাম, তার ফলে কি হবে, তার ফলে এরা দুটো জায়গায় মিট করে এইভাবে হবে, রুট লোকাসটা দেখতে এরকম হবে, মানে জিরো যেহেতু এইদিকে আছে, সো এই ব্রাঞ্চ গুলো মিট করে জিরোর দিকে শিফট হবে, তার কারণ রুট লোকাস কিন্তু কি হয় ওপেন লুপ পোল থেকে শুরু হয়, তারপর হচ্ছে ওপেন লুপ জিরো থেকে কি হয়
শেষ হয়, একটা ব্রাঞ্চের দিকে যাবে একটা ব্রাঞ্চের দিকে যাবে। তো তার ফলে এখন যদি আপনি যদি ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি হিসাব করেন তাহলে দেখবেন ইন্টারসেক্টিং পয়েন্টটা কিন্তু আপনার হইতেছে আস্তে আস্তে কি হইতেছে আরো বাম দিকে শিফট করছে। রুট লোকাসটা বাম দিকে শিফট করার কারণে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বা ডমিনেন্ট পোল গুলো বাম দিকে শিফট করছে। এখানে যেমন হচ্ছে রুট লোকাসটা ডান দিকে শিফট করার কারণে হচ্ছে ডমিনেন্ট পোল গুলো ডান দিকে শিফট করছে, এখানে দেখুন বাম দিকে শিফট করছে। তো বাম দিকে শিফট করার অর্থ কি, আমি যদি এবার সিগমা ডি এর যদি কথা বলি, তা আমাদের সিগমা ডি এর ভ্যালু কিন্তু এখন কিন্তু বেড়ে যাবে। তো সিগমা ডি এর ভ্যালু বেড়ে গেলে কি হবে, আমার যেই সেটলিং টাইম সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে কমে যাবে। ঠিক আছে, সেটা কমে যাবে। আবার যদি বলেন বলেন কি স্যার এখানে দুইটা জায়গায় সেট করছে আর কি স্যার, ইন্টারসেক্ট করছে, সেক্ষেত্রে স্যার আমরা মানে কোন পয়েন্টটা নেব? সাপোজ আমার প্রথমেই রুট কাজটা ওই রুট কাজটা, হ্যাঁ, আর ওই আমার যে ড্যাম্পিং রেশিও গুলা দেওয়া ছিল সেইখান থেকে আমি এখন যে জায়গায় ইন্টারসেক্ট করছে, এখন আমি কোন পয়েন্ট গুলা নিব এরকম? এখানে আপনার হচ্ছে এটা আপনাকে অন্যান্য রিকোয়ারমেন্ট গুলো আবার দেখতে হবে। মানে এখানে আপনার ঠিক আছে, আপনার কি বলে সেটলিং টাইম কিন্তু আবার দুই জায়গায় দুই রকম। মানে ধরেন যে ধরেন কথার কথা আমি যদি একটা ফ্রি হ্যান্ডে আসছি, ধরেন কথার কথা এটা যদি দুটো জায়গায় ছেদও যদি পড়ে, কিন্তু দুটো জায়গায়, হ্যাঁ, তো এই লাইনের উপর এই যে লাইনটা আছে এই লাইনের উপর কিন্তু যদি এটা ডিফারেন্ট কালিতে দেখে এই লাইনের উপর আপনার হচ্ছে জিটা ফিক্স, জিটা বলতে পারেন অথবা পার্সেন্টেজ ওভারশুট ফিক্স। কিন্তু আপনার যদি এই জায়গায় পোলটা থাকে আর এই জায়গায় যদি পোলটা থাকে তার মধ্যে একটা পার্থক্য হলো সেটলিং টাইম। ঠিক আছে, সেটিং টাইম দুই জায়গায় দুই রকম। এখন আপনার স্পেসিফিকেশনে সেটিং টাইম কিরকম আছে তার উপর নির্ভর করে আপনি কোন জায়গায় নিবেন আর কি। এবং এই দুটা জায়গায় কিন্তু গেইনের ভ্যালু কিন্তু ডিফারেন্ট, এই জায়গায় যাইতে গেইনের যে ভ্যালুটা লাগে আর এই জায়গায় যাইতে গেইনের ভ্যালু কিন্তু ডিফারেন্ট লাগে। তো আপনাকে এখানে যেটা করতে হবে, খালি তো আর ওভারশুট দেওয়া থাকে না, আর অন্যান্য রিকোয়ারমেন্টও বলা থাকে, তারপর বেস করে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার ডমিনেন্ট পোলগুলোকে কোথায় নেবেন। বুঝছেন নাকি? হ্যাঁ বুঝতে পারছেন? ওকে, তো এটার ফলে যেটা হতেছে যে আমার এটা ফাস্টার হচ্ছে, সেটলিং টাইম কমে যাওয়ার অর্থ হচ্ছে ট্রানজিয়েন্ট ফাস্টার হওয়া। আচ্ছা, ট্রানজিয়েন্টটা ইমপ্রুভ করতেছে, স্টেবিলিটি ইমপ্রুভ কেন করতেছে, দেখেন এই সিস্টেমটাকে বাম দিকে নিয়ে আসতেছে। যেমন হতেছে ইয়াটা এখানে পোল অ্যাড করার ফলে দেখেন রুট লোকাস কিন্তু দেখেন রাইট হ্যান্ড প্লেনে চলে গেছে, স্টেবিলিটিতে কিছু কিন্তু ঝামেলা হতে পারে কিন্তু এক্ষেত্রে। ঠিক আছে, স্টেবিলিটিতে কিছু ঝামেলা হতে পারে আপনি যদি খালি ওই ইন্টিগ্রাল টার্মটার কথা যদি চিন্তা করেন বা অরিজিনে জাস্ট একটা পোল অ্যাড করার কথা যদি চিন্তা করেন। বাট এখানে কিন্তু উল্টা আর বাম দিকে নিয়ে আসছে, স্টেবিলিটিকে সে ইনক্রিজ করছে, ওভারশুটটাও সে রিডিউস করতে পারে। যদি আপনি খেয়াল করে দেখেন যে আমার কাছে কিন্তু এখন আরো অনেকগুলো অপশন তৈরি হয়েছে। হ্যাঁ দেখেন, একই ওভারশুটের জন্য কিন্তু আমি দেখেন যে দুই ধরনের কিন্তু সেটিং টাইম পাচ্ছি, তার মানে এখানে সেটিং টাইমটা আর কম। হ্যাঁ, বা সোজা কথা হচ্ছে ওভারশুটটা কিসের উপর নির্ভর করতেছে। হ্যাঁ, এটা হইতেছে আপনার জিটা লাইনটা, তাই না? আর এটা হলো কি যদি থিটা হয় তাহলে ওভারশুট হলো জিটা ইকুয়ালস টু cos থিটা। তাহলে ওভারশুটটাকে রিডিউস করতে হলে কি করতে হবে, জিটার ভ্যালু বাড়াইতে হবে। জিটার ভ্যালু বাড়াইলে ওভারশুট হতেছে কমবে। কিন্তু আপনাদের যদি মনে না থাকে একটু রেফার করে নেবেন এই যে যেখানে এটা পড়ানো আছে, তখন এটা কমবে। তো জিটার ভ্যালু বাড়াইতে হলে থিটার ভ্যালু কমাইতে হবে, অর্থাৎ এই এক্স অ্যাক্সিসের কাছাকাছি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই অপশন গুলো কিন্তু আপনাকে সে দিচ্ছে আর কি, কারণ যেহেতু রুট লোকাসটা এখন একটু বাম দিকে শিফট করছে, সো চাইলে আপনি সেটা কিন্তু করতে পারেন, মানে উইদাউট স্যাক্রিফাইসিং আদার ট্রানজিয়েন্ট প্যারামিটার। যেমন এখানে আপনি যদি সেটা করতে চান, ধরেন এটা যদি এই জায়গায় যদি নিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা আবার দেখেন সেটলিং টাইমটা ঠিক থাকলো, পিক টাইম কিন্তু আবার বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে যেটা হচ্ছে যে আমার যদি ওভারশুটটাকে যদি আমি কমায় নিয়ে আসতে চাই, ধরেন এই লাইনটাকে নিচে নামায় নিয়ে আসলাম, তার ফলে আপনার এই যে ওমেগা ডি, যেটা ওমেগা ডি এর ভ্যালু কমে যাবে, দ্যাট মিন্স আমার পিক টাইম কিন্তু বেড়ে যাবে। মানে এই যে পোল পোলের যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট এগুলোর সাথে কিন্তু এই স্পেসিফিকেশন গুলো কিন্তু রিলেশন আছে, এটা কমে গেলে আবার এটা বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু আসলে আপনি চাইলে যদি এটা কমায়ও যদি দেন, ঠিক আছে, কমাই দিয়েও কিন্তু ধরেন এটাকে যদি আমি নিচে কমায়ও যদি দিই, তারপরেও কিন্তু হয়তো হয়তো আমার খুব একটা বেশি কিন্তু হয়তো ওমেগা ডি যেটা, হ্যাঁ এখানে ওমেগা ডি থাকলে যেটা হয়তো খুব একটা বেশি কিন্তু কমানো লাগতেছে, ইনফ্যাক্ট এখানে তো দেখতেছি বেড়ে গেছে আর কি। তো অন্যান্য প্যারামিটার গুলোকে ওভাবে স্যাক্রিফাইস না করেও কিন্তু আপনি হচ্ছে ওভারশুটটাকে কিন্তু চাইলে কমাইতে পারেন আর কি। মানে আপনাকে সেই অপশনটাই কিন্তু আসলে এই
এই এই জিরোটা কিন্তু দিচ্ছে, ঠিক আছে, এই জিরোটা দিচ্ছে। আপনার একটু আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে জাস্ট দেখাইলাম, আপনারা একটু চিন্তা করে দেখবেন পুরো জিনিসটাকে রুট লোকাসের একটা শেপিং হিসেবে চিন্তা করবেন। মানে এখানে একটা পোল অথবা একটা জিরো অ্যাড করে কি হয়েছে, রুট লোকাসটা রিশেপ হয়েছে। মানে যে রুট লোকাস অরিজিনালি এরকম ছিল দেখতে, দুটা এসে এরকম দুই জায়গায় জাস্ট এরকম লম্বা লম্বি ভাবে দুই জায়গায় দুইটা ব্রাঞ্চ দুই জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে জাস্ট রিশেপ হয়েছে বাই ইন্ট্রোডিউসিং দ্য পোল এন্ড দ্য জিরো। তো তার ফলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন কি অসুবিধা পাচ্ছেন সেগুলো একটু জাস্ট আপনারা হইতেছে একটু চিন্তা করে দেখবেন, দেখলে পারবেন। আমি একটু জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আর কি এই তিনটা পয়েন্ট। তো এটার উপর বেস করে দেখবেন এখানে একটা ছকের মতো দেওয়া আছে, ঠিক আছে, যে কোনটা বাড়াইলে কি হচ্ছে, কোনটা কমাইলে কি হচ্ছে, কোনটা কি ইফেক্ট। তো পিআইডি কন্ট্রোলের একটা এক্সাম্পল আমি অলরেডি ডিসকাস করছি এবং এই পোল প্লেসমেন্ট টেকনিকটাও ডিসকাস করেছি। যদি আমাদের পোল পজিশন গুলো জানা থাকে তখন কেপিকেআই এবং কেডি এর ভ্যালু কিভাবে নির্ধারণ করতে হয়। আচ্ছা, লাস্ট থাকে হচ্ছে গিয়ে এই ল্যাগ লিড কম্পেনসেটর। এটাও আসলে এটা এক ধরনের ব্যান্ড পাস ফিল্টার আর কি, ঠিক আছে। ল্যাগ লিড কম্পেনসেটর, লিড কম্পেনসেটর একটা হাই পাস ফিল্টারের মতো, ল্যাগ কম্পেনসেটর হচ্ছে লো পাস ফিল্টার। সো দুটাকে যদি ক্যাসকেড করেন তাহলে একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো আচরণ আপনি পাবেন। তো এখানেও আমরা যদি একটা এক্সাম্পল জাস্ট এখানে যদি দেখি, তো এখানে হচ্ছে কি পিডি কন্ট্রোলের মতো আমাদের আসলে নতুন করে শেখার মতো কিছু না, জাস্ট দুটা জিনিস করতে হয়। যেমন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য ল্যাগ লিড কম্পেনসেটর, অর্থাৎ আপনাকে ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট দুটো ইনপুট করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে বলাই আছে যে আপনার ওভারশুট দেওয়া আছে, সেটলিং টাইমকে 2-fold রিডাকশন মানে অর্ধেক করতে হবে, আর স্টেডি স্টেট এররকে 10-fold ইমপ্রুভমেন্ট মানে 10 ভাগ কমাইতে হবে। তো লিড কম্পেনসেটর বা ল্যাগ কম্পেনসেটরের কথা যদি বলি, ল্যাগ কম্পেনসেটর ইউজ করলে কিন্তু এরর টোটালি জিরো হয় না, বাট কনসিডারেবলি কমে আসে, এটা আপনারা জানেন। তো এখানে যেটা করা হয়েছে আমাদের প্রথমে হচ্ছে যেটা হচ্ছে 20% ওভারশুটের সাথে ইন্টারসেকশন নিয়ে আপনার হচ্ছে কোন জায়গায় আসলে এই আনকম্পেনসেটেড সিস্টেমটা অপারেট করতেছে সেটা বের করে নেওয়া হয়েছে। এটা ছিল এইটা, এই পুরোটা এখানে দেখানো নেই, পরের পেজে হয়তো ছবিতে দেখানো থাকতে পারে। এই যে আনকম্পেনসেটেড সিস্টেমটা এখানে অপারেট করতেছে। তো এটার জন্য আপনার সেটলিং টাইম, ঠিক আছে। তো এখানে তো একটা রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে। তো রিয়েল পার্টটা থেকে হইতেছে আপনি সেটলিং টাইমটা নেবেন, হ্যাঁ। আর সেটলিং টাইম যেহেতু অর্ধেক করতেছেন, সো আপনার রিয়েল পার্ট কি করতে হবে, দ্বিগুণ করতে হবে, তাই না। এই জিনিসগুলো তো রিলেটেড, যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য পাশে লিখে রাখে সিগমা ডি। তাহলে এটাকে যদি আমার অর্ধেক করতে হয় তাহলে এটা কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে না, যা আছে তাই করা হয়েছে, 2 দিয়ে গুণ করা হয়েছে। তো যখন এটাকে দ্বিগুণ করতেছে তখন হইতেছে ওটার জন্য ওমেগা ডি কত সেটাও কিন্তু দেখানো হচ্ছে, tan এর সূত্র দিয়ে বাইর করা যায়, অথবা ওই যে সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকেও বের করা যায়। তো আমাদের হইতেছে ডিজায়ার্ড পোল লোকেশন গুলো কোথায় ট্রানজিয়েন্ট ইমপ্রুভমেন্টের জন্য, সেটা কিন্তু আমরা এই যে এখান থেকে বের করে ফেললাম। এখন হইতেছে রুট লোকাসটিকে রিশেপ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা করলাম একটা আচ্ছা এখানে একটা জিরো, ঠিক আছে, একটা জিরো। দেখেন আমাদের আনকম্পেনসেটেড সিস্টেমে কিন্তু একটা পোল ছিল 6 এ, -6 এ ছিল, আমরা একটা জিরো, ঠিক আছে। আমাদের এখানে বেসিক্যালি যেটা দরকার, আপনাদের আরেকবার একটু রিমাইন্ড করে দিই, আমাদের যেটা লিড কম্পেনসেটর, প্রথমে আমরা ট্রানজিয়েন্টটাকে ইউজ করব, সেটার জন্য আমাদের একটা জিরো দরকার, একটা পোল দরকার, এবং যে কোনো একটাকে আমি আরবিট্রারিলি চুজ করি, তাই না। এর ক্ষেত্রে আমরা জিরোটাকে চুজ করলাম, কততে 6 এ চুজ করলাম। কেন, কারণ হচ্ছে যে দেখেন এখানে কিন্তু এই যে আনকম্পেনসেটেড সিস্টেমে কিন্তু একটা 6 ছিল, তো আমি যদি একটা জিরো যদি এখানে সিলেক্ট করি, এটার সাথে ধরেন এখানে একটা জিরো এখানে যদি আমি সিলেক্ট করে রাখি, পোল যাই হোক না কেন, তাহলে কি হবে, এরকম পোল জিরো ক্যান্সেলেশন হবে, ঠিক আছে। এই জন্য দেখবেন এই কারণে যে লিড কম্পেনসেটর অ্যাড করার পর দেখবেন এই 6টা কিন্তু এখানে নাই, ঠিক আছে। তারপর কি করছি যে আমরা অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া থেকে পিসি হিসাব করছি, অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া থেকে পিসি কিভাবে হিসাব করতে, এটা কিন্তু লিড কম্পেনসেটরের এক্সাম্পলে আমরা কতদিন ডিসকাস করছি, এই জন্য আমি এটা ডিটেইলসে ডিসকাস করতেছি, জাস্ট ওভারভিউ দিচ্ছি কারণ বেসিক জিনিসটা। আবার একটু বলেন তো স্যার, ওই যে দুইটা কাটাকাটির যে বিষয়টা স্যার, মানে এখানে আপনার হচ্ছে গিয়ে পোল জিরো ক্যান্সেলেশন। পোল জিরো ক্যান্সেলেশন বলতে যা বোঝানো হচ্ছে যে আপনার একটা দেখেন আমাদের অরিজিনাল বা আনকম্পেনসেটেড যে সিস্টেমটা ছিল ওইখানে একটা পোল কিন্তু 6 এ ছিল, -6 এ ছিল আর কি, ঠিক আছে। তো আমরা লিড কম্পেনসেটর ডিজাইন করার সময় আরবিট্রারিলি একটা জিরো সিলেক্ট করি, আপনার যদি মনে থাকে। তো আমরা জিরোটাকে ধরেন 6 এ যদি সিলেক্ট করি তাহলে যেটা হবে এই যে কম্পেনসেটরের যে জিরো আর প্ল্যান্টের যে পোল, এই দুটো কিন্তু কাটাকাটি যায়, পোল জিরো ক্যান্সেলেশন বলে যেটাকে, ঠিক আছে। এই কারণে দেখবেন যে এখানে S+6 এই টার্মটা নাই, যে লিড কম্পেনসেটর অ্যাড করার পর এই সিস্টেমে যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হলো এটা এখানে দেখবেন নাই, হ্যাঁ। আর এই পোলটা এখানে দেখবেন একটা পোল আসছে, এই পোলটা হচ্ছে ওই যে লিড কম্পেনসেটরের পোলটা, ঠিক আছে।
তো লিড স্যার এটা কম্পেনসেটর পিআই যদি এই আপনার পিআই কন্ট্রোলার হইতো তখন তো স্যার শুধুমাত্র নিচে এস রাখতাম, তাই উপরে S+6 আমি আরবিটারি নিতে পারতাম না। উপরে পিআই কন্ট্রোলারের সাথে মানে বিষয়টা বুঝলাম না, পিআই কন্ট্রোলারের বিষয়টা এই কিভাবে রিলেট? কন্ট্রোলারে তো স্যার মানে একটা উপরে একটা জিরো থাকে আর নিচে এস থাকে, তখন আমি কি মানে উপরেরটা সেই সময় সিলেক্ট করলাম যাতে কাটাকাটি চলে যায়, S+6 সিলেক্ট করলাম, এরকম হতো কি? ওখানে তো আসলে পিডি কন্ট্রোলারটা আমরা ডিজাইন, হ্যাঁ সেটাও করা যায়, পিডি কন্ট্রোলারটা আমরা আগে ডিজাইন করি আর কি। হ্যাঁ পিডি, ওখানে তো পিডি কন্ট্রোলার ডিজাইন করে দেন পিআই কন্ট্রোলার আমরা ডিজাইন করি। হ্যাঁ সেখানে হয়তো সেরকম একটা অপশন হয়তো আছে, কিন্তু কথা হচ্ছে কি পিডি কন্ট্রোলের ক্ষেত্রে জিরোটাকে তো আরবিট্রারিলি নেওয়া যায় না, জিরোটাকে তো ক্যালকুলেট করে নিতে হয়। এখানে যেমন হইতেছে আমরা লিড কম্পেনসেটরে জিরোটাকে আরবিট্রারি নিয়ে তারপর পোলটা হিসাব করতেছি, কথা বুঝছেন? যার কারণে হইতেছে আমরা যেটাকে আরবিট্রারিলি নিতে পারি সেটাকে ধরেন যে ওটার সাথে মিল রেখে নিলাম যাতে ক্যান্সেল আউট হয়, কিন্তু পোলটা কিন্তু ক্যালকুলেশনের ফলে আসতেছে। আর পিডি কন্ট্রোলের ক্ষেত্রে একটাই জিরো থাকে, ওই জিরোটা কিন্তু অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া থেকে ক্যালকুলেশন করে আসতে হয়, এটা কিন্তু আরবিট্রারিলি বসানো যায়। আপনি যদি ওই পিডি কন্ট্রোলারের এক্সাম্পলটা দেখেন দেখবেন যে জিরোটা কিন্তু চুজ করা না, ওটা এই ক্যালকুলেট। ক্ষেত্রে স্যার এইটার ক্ষেত্রে জিরোটা আমরা ধইরা স্যার আপনার পোলটাকে ক্যালকুলেশন করি, যদি পোলটাকে স্যার ধরে নিয়ে জিরোটাকেও তো ক্যালকুলেশন করা যাবে তো তা? হ্যাঁ সেটাও যায়, সেটাও যাবে না সেটা না, সেটাও যাবে। তো জিরোটা ক্যালকুলেট করে বসায় নেওয়াটাই আসলে বেটার, জিরোটা বসায় নেওয়াটাই বেটার, মানে যে কোনো একটাকে আসলে অ্যাসিউম করে আরেকটা করতে হয়। বাট লিড কম্প্রেসরের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার যেটা হবে যে পোলটা আসলে বেশি বামে থাকে, মানে আপনাকে যদি বলি যে জিরোটা থাকে ডানে আর পোলটা থাকে বামে, ঠিক আছে? এখন যদি পোলটা যদি বেশি আপনি এক্স এক্সিস এর কাছাকাছি নিয়ে যান তখন হয়তো জিরোটা আপনার হইতে পারে যে বেশি হয়তো ওয়াই এক্সিস এর কাছাকাছি চলে যেতে পারে, বা আসলে এটাই সেফ আর কি, মানে জিরোটা আগে বসে নিয়ে পোলটা 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 পরে বসানোটাই বেটার, কারণ পোলটা তো বাম দিকে যাইতেই থাকবে, কোনো সমস্যা নাই, পোল যত বামে যাবে তাতে কত সমস্যা নাই আর কি আমার, ঠিক আছে? কারণ পোল যত বামে যাবে ও কিন্তু স্টেবিলিটির জন্য কোনো প্রবলেম না, ঠিক আছে? আচ্ছা যে তো আমি আমাদের আলোচনায় ফেরত আসি। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তারপর হচ্ছে এই যে পিডি কন্ট্রোলারটাকে, সরি পিডি কন্ট্রোলার না, লিড কম্পেনসেটরটাকে আমরা প্রথমে ডিজাইন করব, ডিজাইন করে তারপর হচ্ছে আমরা কি করব, ল্যাগ কম্পেনসেটর ডিজাইন করব। হ্যাঁ ল্যাগ কম্পেনসেটর পার্ট হলে যে এতটুকু ল্যাগ কম্পেনসেটর মনে আছে কিনা জানি না, যে ল্যাগ কম্পেনসেটরের যে আমাদের ট্রান্সফার ফাংশনটা সেখানে কি ছিল, সেখানেও কিন্তু একটা জিরো ছিল, একটা কি ছিল, একটা পোল ছিল। এই পোলটাকে আমরা দেখেন শূন্যের কাছাকাছি একটা জায়গায় বসাবো, আর জিরোটাকে বসানোর জন্য আমাদেরকে ওই যে দেখেন আপনার এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি ছিল যে আমাদের এররটাকে 10 ভাগ করতে হবে, এই যে 10-fold ইমপ্রুভমেন্ট, তারপর বেস করে আপনাকে হইতেছে এইখানে একটা পোল হিসাব করতে হয়, সরি জিরোটা হিসাব করতে হয়। এটা হইতেছে আপনি যদি লিড কম্পেনসেটের এক্সাম্পলটা যদি দেখেন দেখলে আপনাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে আসলে বলতে গেলে ক্যালকুলেশনের কথা যদি বলেন নতুন কিছু নাই, জাস্ট এগুলো দুইটা জিনিস আছে, একটা হলো যে আপনাকে ট্রানজিয়েন্ট, একটা হলো স্টেট, দুটাই ইমপ্রুভ করতে হয়। প্রথমে আমরা ট্রানজিয়েন্টটা ইমপ্রুভ করে দেন হচ্ছে আমরা স্টেট স্টেটটাকে এই এই জন্য এটা আসলে আমরা ওভাবে যেহেতু অলরেডি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিটেলসে আলোচনা করা হয়েছে, এই জন্য এটা জাস্ট ওভারভিউ দেওয়া হলো, এটা আপনাদের ডিটেলস আলোচনা করার জন্য আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে কি আপনার নাইসের বইয়ের এক্সাম্পল 9.6, ঠিক আছে? আচ্ছা, আর যেটা বলা হচ্ছে এখানে যে এই জিনিসটাকে আপনি হচ্ছে এরকম একটা প্যাসিভ নেটওয়ার্ক দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং এটা এরকম একটা ব্যান্ড পাসিং ক্যারেক্টারিস্টিক দেখেন, এরকম একটা ব্যান্ড পাসিং একটা ক্যারেক্টারিস্টিক। তো মোটামুটি আমাদের আসলে বলতে গেলে কম্পেনসেটর ডিজাইন মোটামুটি বলা শেষ, এখন বাকিটুকু আপনারা নিজেরা করে দেখবেন, আর যদি পারেন সবসময় করার সাথে সাথে একটু সিসো টুল দিয়ে যদি পারেন করে দেখবেন, তাতে হবে কি যে আপনি বুঝতে পারবেন যে টাইম ডোমেন, কারণ সবকিছু আমরা ডিজাইন করতেছি কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে, আর ইমপ্লিমেন্ট কিন্তু হয় বা এক্সিকিউট কিন্তু হয় সব টাইম ডোমেনে। তো টাইম ডোমেনের ওয়েবফর্ম গুলো যদি একটু অবজার্ভ করেন পাশাপাশি, তাহলে আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার হবে, মানে বুঝতে নিজেই চোখে দেখতে পারবেন যে আসলে কি চেঞ্জটা হলো টাইম ডোমেন, ঠিক আছে? যে কোন জিনিসটা কতটুকু কমলো বাড়লো, আর সিসি গুলো তো সব প্যারামিটার দেখাই দেয়। আর প্রত্যেকটা এই যে পোল জিরো এগুলোর যে এই যে প্রতিটা জিনিস আমি থিওরিটিক্যালি যা বলছি সবকিছু চাইলে আপনি ওখানে ভেরিফাই করে দেখতে পারেন।